ইউটিউব এই চ্যানেলটায় ভিডিও দিতে এখন আমি কিন্তু বেশ অনিয়ম করে ফেলছি, মাঝে মধ্যেই দেরি করে ফেলছি। আসলে কি জানেন তো, হঠাৎ করেই অনেক কটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তবে শুধু ব্যস্ততার অজুহাত দেব না। আজকের এই যে ভিডিওটা কিন্তু আমি একটু ইচ্ছে করেই দেরি করে দিচ্ছিলাম। আসলে একদম ইচ্ছে হচ্ছিল না জানেন এই ভিডিওটা দিতে, কিন্তু পরে ভেবে দেখলাম আমার জীবনের সব ছোটোখাটো ওঠাপড়াই কিন্তু আমি শেয়ার করেছি আপনাদের সাথে গত 1-1.5 বছর ধরে। তাই আজকে আমার জীবনের আরও একটা অধ্যায় হয়তো শেষ হবে, হয়তো বা শুরুও হবে, সেটার সাক্ষীও থাকুন আপনারা। আমার চ্যানেল লিভ লাইফ বংসাইজের নতুন একটা ভ্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আজ ইংল্যান্ড থেকে আমার শেষ ভ্লগ। এখন সকাল 7টা বাজছে, গোটা দেশ এখন ঘুম থেকে উঠে পড়েছে, সবাই যে যার কাজে ব্যস্ত, কেউ স্কুল যাচ্ছে, কেউ বা অফিস যাচ্ছে। রাস্তাঘাটও কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে প্রতিদিনের ব্যস্ততায়। আজকে আমরাও ভারী ব্যস্ত, কিন্তু আমাদের ব্যস্ততা আজকে অন্য কারণে। আমাদের যে বাড়ি ফিরতে হবে। প্রতিদিন সকালের এই চেনা ছবিগুলো কাল থেকে আর তো দেখতে পাবো না, তাই আজকে আরও একবার শেষবারের মতন দেখে নিচ্ছি। বাড়ির সামনে দিয়ে রাস্তায় ওই যে হুইল চেয়ারে এক ভদ্রমহিলা যাচ্ছেন, উনি যাচ্ছেন ওনার 2 মেয়েকে নিয়ে স্কুলে ছাড়তে। আমার স্কুলেই ওই ভদ্রমহিলার 2 মেয়ে পড়ে, দুজন দুটো আলাদা আলাদা ক্লাসে। বলে যাচ্ছি যে নিজের দেশে ভীষণ আনন্দ, ভীষণ এক্সাইটমেন্ট, কিন্তু তার সাথে সাথে আছে একটা সাংঘাতিক খারাপ লাগা। আসলে এতগুলো দিন এখানে থাকলাম তো, এই বারান্দাটার কাল থেকে দেখতে পাবো না, এই ঘর বাড়ি, মানে এই রাস্তা, আমার স্কুল, আর্যর স্কুল, এই সমস্ত কিছু হঠাৎ করে এক নিমিষে শেষ হয়ে যাচ্ছে। তো সেইটা ভেবে ভীষণ খারাপ লাগছে। জানি নিজের দেশে ফিরতে পারার একটা আলাদা এক্সাইটমেন্ট, একটা আলাদা মজা, কিন্তু আসলে মায়ার টানটাও বড্ড বেশি। অনেকগুলো বছর হয়ে গেল আমার এই দেশে, তো এই দেশে আর আসবো না, আর থাকবো না, বা এই চেনা জায়গাগুলো, এই চেনা কোণগুলো ছেড়ে চলে যাব, সেটা ভেবে ভীষণই খারাপ লাগছে। যাবো, চলে যাচ্ছি নিজের দেশ, সেখানে নিশ্চয়ই আরো অনেকটা বেশি মজা, অনেকটা বেশি এক্সাইটমেন্ট, নিজের লোক, নিজের দেশ, সেটা তো ভালো লাগবেই। আমার এই প্রিয় বারান্দা থেকে প্রচুর ব্লগ আমি শুরু করেছি আজকে যাওয়ার আগে, সেই জন্য ভাবলাম শেষ ব্লগটাও এই বারান্দা থেকেই করি। এই বারান্দার ভিউ আর আমিও পাবো না, আপনাদেরও আর দেখাতে পারবো না, সেই জন্য শেষবারের মতন আমার এই বারান্দা আপনাদের জন্য। আপনারা তো জানেনই আমার বাড়ির 2 বারান্দা থেকে দেখা যায় 2 রকমের ছবি। একটা দিকে যেমন দেখা যায় একদম নিস্তরঙ্গ প্রকৃতি, অন্য দিকটা থেকে দেখা যায় ব্যস্ত শহরের ছবি। এই সেই ব্যস্ত শহরের ছবিওয়ালা বারান্দা আজকে শেষবারের মতো। আমাদের গোছগাছ শুরু হয়েছিল প্রায় 1 মাস আগে থেকেই। আসলে এত দিনের, এত বছরের সংসার, সেটার সবটা নিয়ে গুছিয়ে হঠাৎ করে তো চলে যাওয়া সম্ভব না। আস্তে আস্তে শুরু করেছিলাম গোছানো, আস্তে আস্তে শুরু করেছিলাম নিজের মনকেও বোঝানো। এবার নিজের দেশে যাত্রা শুরু। আমার গত 5 বছরের সংসার ছিল এই বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের 4th ফ্লোর, 32 ক্যাপিটাল পয়েন্ট। এই ছিল আমার গত 5 বছরের ঠিকানা। আজ আমার গত 5 বছরের সংসারটা 6টা বাক্সতে বন্দি। সেই বাক্সবন্দি সংসার নিয়ে চলেছি এখন নিজের দেশে। আজ আমাদের ফ্লাইট লন্ডন থেকে দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে আবার কলকাতার ফ্লাইট নিতে হবে। আমাদের ফ্লাইট আছে দুপুর 1:30টা নাগাদ, মোটামুটি 10টা নাগাদ এয়ারপোর্টে পৌঁছলেই হবে। আসলে ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে গেলে হাতে একটু সময় নিয়ে যাওয়াই ভালো। আমাদের গাড়ি বেশ সকাল সকালই ওই জন্য বুক করে দেওয়া হয়েছিল। এখন এই 9:30 মতো বাজছে আর আমাদের যাত্রাও শুরু হয়ে গেল। আমাদের বাড়ি থেকে, মানে আমার এই পুরনো ফ্ল্যাট থেকে, এখান থেকে হিথ্রো এয়ারপোর্টের দূরত্ব মোটামুটি ওই 1/2 ঘন্টা মতো সময় লাগে আর কি। আজকে আমাদের 3 জনেরই মনটা কিন্তু অল্প বিস্তর খারাপ। কেমন লাগছে বুটু? ভালো। ইন্ডিয়া ফিরতে কেমন লাগছে? একটুখানি স্যাড লাগছে। কেন? আমাদের ফ্রেন্ডস, আমাদের বন্ধু, এইগুলো মিস করব। আর আমার হাউসটাও মিস করব। যে মিস করবে কিছুদিন, তারপর আবার ওখানে নিউ হাউস, কত নিউ ফ্রেন্ডস মেক করবে, সবাই বেঙ্গলিতে কথা বলবে, সবাই আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ, নিজেদের কান্ট্রি, দেখবে অনেক বেশি এক্সাইটিং। ঠিক আছে, ডোন্ট বি স্যাড, বি হ্যাপি।
আর্যর মনটা কিন্তু আমাদের দুজনের থেকে অনেক বেশি খারাপ। আমাদের খারাপ লাগাটা মূলত ওর জন্যই। আসলে ও একদম ছোট থেকেই এখানে আছে, তো ওর প্রথম স্কুল, প্রথম বন্ধু, যাদের সাথে এতগুলো বছরের ওর বন্ধুত্ব, সেই সবাইকে ছেড়ে যেতে মনটা তো একটু খারাপ হবেই বলুন। তবে কি জানেন তো, এই মন খারাপও কিন্তু বেশিক্ষণ বা বেশি দিনের জন্য নয়। আসলে গল্পের বইয়ের অনেক কটা গল্পের মধ্যে একটা গল্প যদি শেষ না হয়, পরের গল্পটা শুরু হবে কি করে বলুন তো? আমরা এখন সেই নতুন গল্পের সন্ধানে যাচ্ছি। চলুন, আমরা এসে গিয়েছি হিথ্রো এয়ারপোর্টে। এখন এই লাগেজগুলো জমা দেওয়ার জন্য কাউন্টারে দাঁড়িয়ে আছি। ভাগ্যিস সাথে অনেকটা সময় নিয়ে এসেছিলাম, আমাদের সামনে কিন্তু একটা বেশ লম্বা লাইন পড়েছে। আমরা ওয়েব চেক ইন করেই নিয়েছিলাম। আসলে এখন তো ওই 1-2 দিন আগেই ওয়েব চেক ইনটা করে নেওয়া যায়, সেটা করাই ছিল। তাই লাগেজ ড্রপ করে আর সিকিউরিটি চেক ইন করে আমরা চটপট চলে গেলাম গেটের কাছে। হাতে কিন্তু আর একদম বেশি সময় নেই, আমাদের গেটটাও দিয়েছে অনেক দূরে। গেট খুঁজে পেতে না পেতেই দেখি শুরু হয়ে গেছে বোর্ডিং। তাই আর একটুও সময় নষ্ট না করে আমরা চলে এলাম এরোপ্লেনের পেটের ভেতরে। আজকে আমাদের ফ্লাইট লন্ডন হিথ্রো থেকে ইন্ডিয়ার নিউ দিল্লি পর্যন্ত। সিট খুঁজে নিয়ে যখন আমরা 3 জন বসলাম, তখন দেখলাম আজকের ফ্লাইট কিন্তু মোটামুটি ফুলই আছে। সামনের ওই স্ক্রিনটাতে দেখলাম বেশ কিছু ভালো ভালো সিনেমাও আছে। ভালোই হয়েছে, বেশ কয়েকটা সিনেমা দেখতে দেখতে এই 8-9 ঘন্টার সময় আরামসে কেটে যাবে। খানিকক্ষণ পরেই প্লেনের চাকাটা মাটি স্পর্শ ত্যাগ করে উঠে গেল আকাশে। চোখের কোণটা ভিজে আসলো অজান্তেই। প্রিয় শহর, ভালো থেকো। খানিকক্ষণ পরেই চলে এলো আমাদের লাঞ্চ। প্রথমেই অবশ্য আর্যকে খেতে দিয়ে দিয়েছে। ওর জন্য অবশ্য আমরা কিডস মিল বুক করেছিলাম। সমস্ত বাচ্চাদের ওরা আগেই খাবারটা দিয়ে দেয়, অনেক বাচ্চাকে তো খাইয়ে দিতে হয়। তবে যে যাই খাবারগুলো দেয় সেগুলো কিন্তু বাচ্চারা নিজে হাতেই ভালোবেসে খেয়ে নেয়। আর্যকেই দেখুন না, সসেজ দিয়েছে আর দিয়েছে চিকেন নাগেটস। আমরা ননভেজ মিল বুক করেছিলাম, তো সেই জন্য চিকেনের ওপরেই আছে সবটাই। পাশে একটু বেকড বিনসও আছে, এটা আর্য একদম ভালোবাসে না। সাথে একটা চিজ কেক আর অল্প স্যালাড। আর্যর খাওয়া শেষ হতে না হতেই চলে এলো আমাদেরও খাবারটা। আর আমাদের খাবারে কি কি ছিল জানেন? চলুন আপনাদের বরং একবার দেখিয়ে দিই। এমনিতে দেখলাম আর্যর মতোই আমাদেরও ব্রেড, বাটার, ওই চিজ কেক আর স্যালাড এটা একই দিয়েছে। আর মেইন মিলটাতে ছিল রাইস, মানে এটা পোলাও মতো করেছিল, আর একটা সবজি, আর তার সাথে ছিল চিকেন। সবকটা খাবারেরই টেস্ট ভীষণ ভালো ছিল এবং প্রত্যেকটা খাবার সাংঘাতিক গরম ছিল। সবার খাওয়া দাওয়া শেষ হতে না হতেই ফ্লাইটের ভেতরে সবকটা লাইটস অফ করে দেওয়া হলো। সবাই এখন একটু বিশ্রাম নেবেন। সন্ধেও হয়ে যাচ্ছে। যে জায়গার উপর দিয়ে যাচ্ছি এখানে নিশ্চয়ই এখন গভীর রাত। আমাদের টোটাল ফ্লাইট টাইম 8 ঘন্টা 35 মিনিট মতো। লন্ডনের স্থানীয় সময় দুপুর 1:15 থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। আর দিল্লিতে আমরা পৌঁছবো দিল্লির সময় রাত্রিবেলা 2:05। দিল্লি থেকে আবার আমাদের কলকাতার ফ্লাইট আছে সকাল 5:30 নাগাদ। দিল্লিতে যদিও অনেকটা টাইম আছে হাতে, কিন্তু সময়টা বুঝতে পারছেন, ভীষণই কষ্টকর, একদম মাঝরাত। আর আমাদের যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো জেট ল্যাগ। আমাদের দেশে যখন রাত্রিবেলা 1-2 বাজবে, আমাদের শরীরের ঘড়িগুলো তো চলবে ইউকের টাইমে, তখন কিন্তু তারা ঘুমোতে চাইবে। সেটা ভেবেই একটু ভয় লাগছে। আসলে আমরা দুজন যদি বা ম্যানেজ করতে পারি, আর্য কিভাবে কি ম্যানেজ করবে সেটা ভেবেই চিন্তা। ইউকে টাইম জোন মেনে এখন তো ওদের ঘুমও আসছে না চোখে। ওদের যখন ঘুম আসবে তখন আমাদের নামার তোড়জোড় করতে শুরু করতে হবে। ফ্লাইটে উঠে দেখছি অনেকেই কিন্তু ভালো ঘুমিয়ে নিচ্ছেন। আমার একদম ঘুম আসে না জানেন। আমি দেখছি আর্যও ঘুমাচ্ছে না। যদিও সবাই সিনেমা দেখছে, আর আমার চোখ আর কতটা পথ বাকি। ঘন্টা 3 পর আবার চলে এলো আর এক রাউন্ড খাবার। এটা ডিনার। আসলে যে কোনো ফ্লাইটে যদি 8 ঘন্টার বেশি হয় তাহলে এরা আপনাকে 2টো করে মিল সার্ভ করে। আমাদের ফ্লাইটটা তো 8.5 ঘন্টারও ওপর, সেই জন্য 2টো মিল। ও বাবা, দেখেছেন আর্যর কিন্তু আবার সেই একই মেনু। তবে আমাদের মেনুটা এবারে একটু ডিফারেন্ট। আমাদের দিয়েছে আলু বোন্ডা। এটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর তার সাথে ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, ওই প্যাকেটে ছিল বোঁদে আর ঝুড়ি ভাজার একটা মিক্সচার।
কি যে ভালো খেতে লাগলো ওটা আমার, তার সাথে অল্প একটু জুসও দিয়েছিল। এগুলো খেতে না খেতেই দিয়ে গেল চা। গরম গরম চা খেয়ে যেটুকু যা ঘুম বা ক্লান্তি আসছিল সবটা চলে গেল এক নিমেষে। এবার আমাদের নামার তোড়জোড় শুরু করতে হবে। আর ওদিকে আর্যর সাংঘাতিক ঘুম পেয়ে গেছে। যদিও এখানে রাত 2টো বাজতে চলেছে, কিন্তু আমাদের ইউকে টাইমে আমাদের তো মনে হচ্ছে রাত 9:30 10টা, আর আর্যর এটাই ঘুমের টাইম। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমরা। পৌঁছে গেছি দিল্লি, পৌঁছে গেছি আমার নিজের দেশে। বহুত দিন পর আজকে আবার এই প্লেনের চাকা ছুলো দেশের মাটি। কি যে ভালো লাগছে আমার এখন, কি আর বলি আপনাদের। তবে সেই সব ভালো লাগা এক নিমেষে উধাও হয়ে গেল জানেন। কারণটা বড্ড বেশি সাংঘাতিক। আসলে এতদিন যে আমরা ট্রাভেল করেছি দিল্লি দিয়ে, এর আগে আমাদের সবসময় লাগেজগুলো থ্রু চেক ইন হয়ে যেত। অর্থাৎ আমরা ড্রপ করতাম লন্ডন হিথ্রো এয়ারপোর্টে আর কালেক্ট করতাম কলকাতাতে। দিল্লি এয়ারপোর্টেতে সেগুলো কালেক্ট করার কোনো ঝামেলাই ছিল না। কিন্তু এখন শুনছি এখানে নতুন নিয়ম হয়েছে, সমস্ত লাগেজগুলো কালেক্ট করতে হবে, তারপর আবার ওই লাগেজ ড্রপ অ্যান্ড সিকিউরিটি চেক, সেই সমস্ত ব্যবস্থাটার মধ্যে দিয়ে আবার আমাদের যেতে হবে। এবার এতগুলো লাগেজ খুঁজে পাওয়া আর তারপর সেগুলো কালেক্ট করে আবার সেগুলো চেক ইন করানো, সেটা কিন্তু একটা বেশ ঝামেলার কাজ। তারপর আবার ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে আমাদের যেতে হবে ডোমেস্টিক টার্মিনালে। এই সমস্ত প্রসেসগুলো মিলিয়ে ঘন্টা 3 সময় যে কোথা দিয়ে চলে গেল কিছুই বুঝতে পারলাম না। কত ইচ্ছে ছিল জানেন, দিল্লি এয়ারপোর্টটা এত সুন্দর, এত বড়, সুন্দর করে ভিডিও করব, ছবি তুলব, সেসব কিচ্ছু হলো না। লাগেজ কালেক্ট, সিকিউরিটি চেক ইন, আবার লাগেজ ড্রপ, সেই সব করতে করতেই আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেল। 5:30টায় ছিল আমাদের ফ্লাইট। এই যে আমরা পৌঁছে গেছি, ফ্লাইটে উঠেও পড়েছি। এদিকে সূর্যোদয় হচ্ছে আর প্লেনের চাকা দিল্লির মাটি ছেড়ে উড়ে চলেছে আমার শহরের দিকে, আবার একটা নতুন শুরুর দিকে। আর এদিকে আর্যর অবস্থা দেখুন, ফ্লাইটে উঠতে না উঠতেই ও ঘুমে কাদা। আসলে এখন এখানে 5:30 6টা হলে কি হবে, ওর শরীর বলছে এখন সময় 11:30 12টা। এই ফ্লাইটেও খানিক্ষণ পরে আমাদের দিল ব্রেকফাস্ট। আর্যর ব্রেকফাস্টটা আর নিলাম না, ও তো ঘুমোচ্ছে, খেতেই পারবে না, ফেরত দিয়ে দিলাম। আর আমাদের খাবারটা নিয়ে নিলাম আমরা। ভীষণ সুন্দর ছিল ব্রেকফাস্টটা জানেন তো, একদম গরম গরম আলুর পরোটা, আলু মরিচ আর তার সাথে চানা মশলা, আর ওই ব্রেড বাটারটা তো থাকেই, একটা জুসও দিয়েছিল। কালকে যখন ইউকের বাড়ি থেকে আমরা বেরোচ্ছি তখন কিছু খাওয়া হয়নি ঠিক কথাই, কিন্তু গত এই 13-14 ঘন্টায় এইটা আমাদের 3 নম্বর খাওয়া দাওয়া, এবং প্রত্যেকটা খাবারই দুর্দান্ত খেতে লাগছে। দিল্লি থেকে কলকাতা ফ্লাইটের সময় লাগে ওই 2 ঘন্টা 40 মিনিট মতো। সেই জন্য খাওয়া দাওয়ার পরে আর বাইরে দিয়ে আকাশ দেখার খুব একটা বেশি সময় ছিল না। অল্পক্ষণের মধ্যেই দেখতে পেলাম আমাদের শহর কলকাতাকে। বিয়ের পর প্রথম দেশ ছেড়েছিলাম, তা আজ থেকে প্রায় 12-13 বছর আগে। তারপরে বহুবার এসেছি, বহুবার গেছি, কিন্তু কখনোই ওই দেশে যে পার্মানেন্টলি থেকে যাব এমনটা মনে হয়নি। আসলে শিকড়ের টানে সবাইকেই ফেরত আসতে হয়। লাস্ট যখন গিয়েছিলাম আর্যর বয়স তখন বছর 3 মাত্র। তারপরে মাঝে মাত্র একবারই দেশে আসার সুযোগ হয়েছে। তার কারণ ওই যে অতিমারি করোনা, তার জন্যই তো লকডাউনে ঘরবন্দি আমরা সবাই, কোনো ফ্লাইট চলছিল না সেই সময়। তারপরে 2021 সালে যখন লকডাউন শেষ হলো তখন আমরা আবার দেশে আসতে পেরেছিলাম, তাও আবার রিপ্যাট্রিয়েশন ফ্লাইটে। সেই 2021 সালের পুজোর ছুটিতে মাত্র 4 সপ্তাহের জন্য এসেছিলাম আমরা। সেই ছুটি দেখতে দেখতেই কেটে গিয়েছিল। আজকে মনে হচ্ছে যেন 5-6 বছর পর দেশে ফিরছি। আবার যে সবার সাথে দেখা হবে, আবার চেনা জায়গাগুলোয় যেতে পারবো, এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। সেই রিপ্যাট্রিয়েশন ফ্লাইটে আসার অভিজ্ঞতা একদম ভালো ছিল না। যদিও ফ্লাইটটা ছিল ডাইরেক্ট হিথ্রো থেকে আমরা কলকাতায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ঝামেলাও ছিল ভীষণ বেশি। এবারে বেশ শান্তি করে আমরা পৌঁছে গেলাম কলকাতা। বিদেশ জার্নি আপাতত স্থগিত রইল, এবার যাত্রা শুরু নিজের দেশে। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার ছায়া সঙ্গী হয়ে। ফ্লাইট থেকে নেমে আমাদের 3 জনের কারোরই আর তর সইছে না। যদিও আমরা সবাই ভীষণ ক্লান্ত, সারা রাত ঘুম হয়নি, আর্যও খুব ক্লান্ত।
ও মাত্র ঘন্টা 2 মতন ঘুমিয়েছে, কিন্তু তা সত্ত্বেও সমস্ত ক্লান্তি উধাও হয়ে গেছে কলকাতায় নেমে। তাড়াতাড়ি লাগেজ কালেক্ট করছি, কারণ এই এয়ারপোর্টের বাইরেই ওয়েট করছে বাড়ির লোকেরা। অর্ঘর দাদা এসেছে আর এসেছে আমার বাবা। ঝটপট লাগেজ বের করে নিয়ে বাইরে বেরোতেই দেখা হয়ে গেল দাদার সাথে। আর তারপর বাবা গাড়ি নিয়ে আসতে না আসতেই আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম গাড়িতে। আসলে এই এয়ারপোর্টে বেশিক্ষণ তো এখানে দাঁড়াতে দেয় না। তাড়াতাড়ি গাড়ি উঠে শুরু হয়ে গেল আমাদের যাত্রা আমার বাড়ির উদ্দেশ্যে। অবশেষে নিজের বাড়ি, অবশেষে নিজের শহর, নিজের দেশ। আজকে আমার ভীষণ খুশির দিন। কাল যখন বেরিয়েছিলাম আমরা আমার ইংল্যান্ডের বাড়ির থেকে, তখন মনটা বেশ খারাপ লাগছিল। আর এখন সেই মন খারাপের লেশমাত্রও নেই। মনে হচ্ছে কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবো, কত তাড়াতাড়ি মায়ের সাথে দেখা হবে। চলুন আমি বরং আমার বাড়ি যাই, আর আজকের ভিডিওটা বরং আজ এখানেই শেষ করি। কেমন লাগলো আমার দেশে ফেরার ভিডিও দেখতে, আমার দেশে ফেরার সাক্ষী থাকতে, সেটা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেশের ভিডিওতে আমার সফর সঙ্গী হবেন কিনা সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমার ফেসবুক পেজটা ফলো আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ। ভালো থাকবেন সকলে।